আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকের ভিডিওটিতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের এসি 5 নাম্বার পেজের সমস্ত এমসিকিউ এবং এসএকিউ গুলো একবারে নির্ভুলভাবে সমাধান করব। সেজন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, একটু স্কিপ না করো, ঠিক আছে? প্রথমে দেখে নাও একের একে প্যারালাল মিথ কে রচনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জে.এফ. বিয়ারলেইন। 2. লিজেন্ড নিচের কোন শব্দ থেকে আগত মানে এসেছে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ল্যাটিন শব্দ। তারপর দেখো 3, কে বলেছেন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর? উত্তর হচ্ছে অপশন সি, লেনিন। 4, কোন বছর নানকিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হবে এখানে 1842 খ্রিস্টাব্দ। অপশনগুলো ভুল রয়েছে। এরপর দেখো 5, কে ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন সি, নানা ফড়নবিস। 6, কলকাতার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন? সঠিক উত্তর অপশন সি, স্যার এলিজা ইম্পে। 7, নিচের কোনটি শেষ সনদ আইন? সঠিক উত্তর হবে অপশন সি, 1853 খ্রিস্টাব্দ আইন। এরপর দেখো 8, হিন্দু কলেজের বর্তমান নাম কি? সঠিক উত্তর অপশন বি, প্রেসিডেন্সি কলেজ। 9, কে প্রতিষ্ঠা করেন সত্যাশোধক সমাজ? সঠিক উত্তর অপশন সি, জ্যোতিরাও ফুলে। 10, কবে ভারতবর্ষে বিধবা বিবাহ পুনর্বিবাহ আইন পাশ হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1856 খ্রিস্টাব্দে। 11, কে প্রথম ভারতে ডিভাইড অ্যান্ড রুল নীতির প্রচলন করেন? সঠিক উত্তর অপশন সি, জন লরেন্স। এরপর দেখো 12, কে মুসলিম লীগ গঠন করেন? সঠিক উত্তর অপশন বি, নবাব সলিমুল্লাহ। 13, গান্ধীবাদ অনুসারে হরিজন শব্দটি অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন সি, ঈশ্বরের মানুষ। তোমরা এটি অনেক জায়গায় অনেক রকম উত্তর দেখতে পাবে, কোথাও দেখতে পাবে অস্পৃশ্য, কোথাও দেখতে পাবে নিপীড়িত। আসলে বিষয়টি হচ্ছে, যদি বলতো যে হরিজন শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়, তখন হতো অস্পৃশ্য বা নিপীড়িত অর্থে, কিন্তু এখানে বলা হয়েছে যে গান্ধীবাদ অনুসারে। তাহলে গান্ধীবাদ অনুসারে মানে গান্ধীজি বলেছিলেন যে হরিজন কথা অর্থ হচ্ছে ঈশ্বরের সন্তান বা ঈশ্বরের মানুষ, ঠিক আছে? সো গান্ধীবাদ অনুসারে হরিজন শব্দটি অর্থ হবে ঈশ্বরের মানুষ। 14, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন? চলো আমরা দেখে নিই পরের পেজে। আচ্ছা, সঠিক উত্তর হবে অপশন সি, এফ.ডি. রুজভেল্ট। তারপর দেখো 15, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, সতীশচন্দ্র সামন্ত। 16, ক্যাবিনেট মিশন ভারতবর্ষে কোন বছর আসে? সঠিক উত্তর হবে অপশন সি, 1946 খ্রিস্টাব্দে। স্তম্ভগুলো মিলিয়ে নাও। ন্যাটোর সঙ্গে 1949, সিয়াটোর সঙ্গে অপশন সি দেখো 1954 খ্রিস্টাব্দ, সেন্টোর সঙ্গে 1958 খ্রিস্টাব্দ, অ্যানজুসের সঙ্গে আমাদের ডি মানে 1951 খ্রিস্টাব্দ। অর্থাৎ আমাদের সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর দেখো 18, নিচের কোন রাষ্ট্রটি নির্জোট আন্দোলনের সদস্য ছিলেন না? সঠিক উত্তর হবে অপশন সি, ফ্রান্স। দাঁতাত শব্দটি অর্থ কি? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তেজনা প্রশমন। 20, কোরিয়ার যে অক্ষরেখা বরাবর বিভক্ত হয়? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 38 ডিগ্রি অক্ষরেখা। ডিকোলাইজেশন শব্দটি প্রথম ব্যবহার করেন? সঠিক উত্তর অপশন এ, মরিয়স জুলিয়াস বন্ড। এরপর দেখো 22, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটি কে রচনা করেন? সঠিক উত্তর অপশন এ, এম বিশ্বেশ্বরাইয়া। এরপর দেখো 23, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, সুকুমার সেন। তারপর দেখো 24, সার্কের প্রতিষ্ঠাকালে কতগুলো সদস্য ছিল? 7টি। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত না? 8টি। এরপর দেখো আমাদের 2 নাম্বার দাগের যে এসএকিউ গুলো আছে সেইগুলো আমি তোমাদের সুন্দর করে সলভ করছি। আচ্ছা, দেখে নাও। প্রথমে বলা হয়েছে যে আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? আফ্রিকা মহাদেশ ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে ইউরোপের সবচেয়ে কাছে হলেও এর অন্তর্ভাগ 19 শতাব্দীর তৃতীয় দশক পর্যন্ত ইউরোপবাসীর কাছে ছিল অজ্ঞাত ও অনাবিষ্কৃত। আফ্রিকার সাপদ সংকুল গহন অরণ্য, দুর্গম পর্বত, খরস্রোতা, অনাব্য নদীসমূহ, তারপরে ঊষর মরুভূমি, অস্বাস্থ্যকর জলবায়ু ও আদিম অধিবাসীদের প্রতিকূলতার কারণে মহাদেশটি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত। তোমরা আমার ভিডিওটাকে পজ করে সুন্দর করে খাতাতে লিখে নেবে এগুলো, আর অবশ্যই প্র্যাকটিস করবে। তারপর দেখো 2, মুক্তদার নীতি বলতে কি বোঝো? দেখো
চীনা ভূখণ্ডে ইউরোপীয় দেশগুলির উপনিবেশ স্থাপন রোধ করার জন্য মার্কিন পররাষ্ট্র সচিব জন হে 1899 খ্রিস্টাব্দে মুক্তরার নীতি ঘোষণা করেন। এর দ্বারা চীনের অখণ্ডতা রক্ষার এবং চীনা ভূখণ্ডে যে কোনো দেশের বণিক বা বণিক গোষ্ঠীকে অবাধে বাণিজ্য করার অধিকারের কথা বলা হয়। আসলে চীন দেশে আমেরিকার বাণিজ্যিক স্বার্থ অক্ষুণ্ণ রাখাই ছিল মুক্তরার নীতি ঘোষণার প্রধান উদ্দেশ্য। মার্কিন পররাষ্ট্র সচিব জন হে ছিলেন এই নীতির প্রবক্তা। আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বাংলা, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এবং শিক্ষাবিজ্ঞান এই 5টি বিষয়ের এবিটিএ টেস্ট পেপারের সমস্ত পেজের এসএকিউ এবং এমসিকিউ গুলো খুব সুন্দরভাবে সলভ করে দেবো, নির্ভুলভাবে সলভ করে দেবো। সেই জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হ্যাঁ, পরবর্তী দিনে আমি তোমাদের শিক্ষা সংক্রান্ত যাবতীয় খবর সবার প্রথমে আপডেট দিয়ে দেবো, ঠিক আছে? তারপর দেখে নাও 3, মার্কেন্টাইলবাদ শব্দটি কে প্রথম ব্যবহার করেন? অ্যাডাম স্মিথ 1776 খ্রিস্টাব্দে তার দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থে মার্কেন্টাইলবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন, ঠিক আছে? এটি হবে ব্যবহার করেন। আচ্ছা, তারপরে দেখো, অথবা প্রথম শিল্প বিপ্লব কোথায় দেখা দিয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1780 থেকে 1850 সময়কালে, মানে এই যে সময়ের মধ্যে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব দেখা দিয়েছিল। আমি তোমাদের প্রশ্নের থেকে অতিরিক্ত উত্তরের তথ্য দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের পরীক্ষাতে বিশেষ সুবিধা হয়। তারপর দেখো 4, উপযোগিতাবাদ বলতে কি বোঝো? সাধারণভাবে সর্বাধিক সংখ্যক মানুষের সর্বোচ্চ সুখের বিধান করা, দুঃখ দূর করা এবং মঙ্গল সাধন করার কর্মপ্রচেষ্টার মতবাদকে হিতবাদ বা উপযোগিতাবাদ বলা হয়। জেরেমি বেনথাম, জেমস মিল, জন অস্টিন প্রমুখ ছিলেন এই মতবাদের অন্যতম প্রবক্তা। তারপর দেখো, সম্পদের বহির্গমন কাকে বলে? পলাশী যুদ্ধের পর 1757 খ্রিস্টাব্দ থেকে নবাব গড়ার রাজনীতি তৈরি করে, ঠিক আছে? দেওয়ানি লাভের সূত্রে এবং বৈধ ও অবৈধভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে ইংরেজ কোম্পানি ও তার কর্মচারীরা প্রভূত অর্থ সম্পদের অধিকারী হয় এবং বিবিধ মাধ্যমে তারা ওই সম্পদ ইংল্যান্ডে চালান করে দেয়। বাংলার অর্থ সম্পদের এই প্রতিদানহীন চালান হয়ে যাওয়ার বিষয়টিকে এডমন্ড বার্গ বলেছেন ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের বহির্গমন, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু এক্সট্রা তথ্য দিয়ে নিয়ে রাখো। দাদাভাই নওরোজির পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে এর সমর্থন পাওয়া যায়। তারপর দেখো, কাওতাও প্রথা কি? চীনা সম্রাটের প্রতি বিদেশি রাষ্ট্রের বশ্যতা প্রকাশস্বরূপ নজরানা প্রদানকারী রাষ্ট্রগুলির দূতেরা চীনা প্রথা অনুযায়ী 3 বার নতজানু হয়ে 9 বার মাথা ঠুকে সম্রাটকে অভিবাদন জানাতেন। এই প্রথা কাওতাও প্রথা নামে পরিচিত। তারপর দেখো, কাদের শ্রীরামপুর ত্রয়ী বলা হয়? উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড, এদেরকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। অথবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল। তারপর দেখো 7, কে কবে মেট্রোপলিটন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন? উত্তর দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1872 খ্রিস্টাব্দে কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। এর বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ। মে 4 বা চৌঠা মে আন্দোলনটা কি? মে 4 আসতে পারে কিংবা তোমার থাকতে পারে যে 14th মে, ঠিক আছে? বা চৌঠা মে আন্দোলন কি? দেখে নাও, ভার্সাই সন্ধিতে চীনের অবমাননার প্রতিবাদে চীনের বুদ্ধিজীবী শ্রেণী, নারী, ছাত্র, কৃষক ও শ্রমিকদের নেতৃত্বে বিদেশি আধিপত্যের বিরুদ্ধে 1919 খ্রিস্টাব্দের চৌঠা মে যে আন্দোলন হয়েছিল তা চৌঠা মে আন্দোলন নামে পরিচিত। চেন তুশিউ, সাই ইয়ান পাই, সীতা চাও প্রমুখ ছিলেন এই আন্দোলনের যোগ্য নেতা। তারপর দেখো, সান মিন চু আই কি, তাই না? চীনা প্রজাতন্ত্রের জনক সান ইয়াতসেন 1905 খ্রিস্টাব্দে জাপান থেকেই চীনের বিপ্লবী দলগুলিকে ঐক্যবদ্ধ করার জন্য জাতীয়তাবাদ, জনগণতন্ত্রবাদ এবং জনজীবিকাবাদ নামে যে 3টি নীতি ঘোষণা করেন তা চীনের ইতিহাসে সান মিন চু আই বা সান ইয়াতসেনের 3 নীতি নামে পরিচিত। কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন? লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন। খুব সুন্দরভাবে তোমরা এই প্রশ্নগুলো নিয়ে উত্তর খাতাতে লিখে নেবে এবং প্র্যাকটিস করবে। আশা করি তোমরা পরীক্ষাতে অবশ্যই সফল হতে পারবে। দেশীয় রাজ্য বলতে কি বোঝো? ব্রিটিশ আমলে ঔপনিবেশিক আগ্রাসনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভারতের বিভিন্ন রাজ্যের শাসকরা ইংরেজদের সঙ্গে বিভিন্ন চুক্তি স্বাক্ষর করেছিল। এইভাবে দেশীয় শাসকরা ইংরেজ প্রভুত্ব স্বীকার করেও নিজ নিজ রাজ্য শাসন করতেন। এই রাজ্যগুলি দেশীয় রাজ্য নামে পরিচিত ছিল। তারপর দেখো 10, কে ভারতের লৌহ মানব নামে পরিচিত?
স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির করণে বলিষ্ঠ নেতৃত্ব ও অনমনীয় মনোভাব গ্রহণ করেন এবং প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করে তিনি কয়েকটি দেশীয় রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করেন। তার এই চারিত্রিক দৃঢ়তার জন্য তাকে জার্মান নেতা বিসমার্কের সঙ্গে তুলনা করে লৌহ মানব অভিধায় ভূষিত করা হয়। 11 কবে এবং কোথা থেকে নৌবিদ্রোহ শুরু হয়েছিল? 1946 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজ থেকে প্রথম নৌবিদ্রোহের সূচনা হয়েছিল। গ্রেট ক্যালকাটা কিলিং কি? পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে মুসলিম লীগ 1946 খ্রিস্টাব্দে 16 আগস্ট প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিলে বাংলায় লীগ প্রধানমন্ত্রী সুরাবর্দীর প্রত্যক্ষ মদতে পরবর্তী 4 দিন পুলিশ ও প্রশাসনকে সম্পূর্ণ নিষ্ক্রিয় রেখে কলকাতায় যে ব্যাপক দাঙ্গা, অত্যাচার, হত্যাকাণ্ড ও লুণ্ঠন চলে তাতে কয়েক হাজার নিরীহ মানুষ মারা যায়। দ্য স্টেটসম্যান পত্রিকায় এই ঘটনাকে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বলে বর্ণনা করা হয়। অথবা দেখো মাউন্টব্যাটেন প্ল্যান কি? ব্রিটিশ পার্লামেন্টে ভারত বিভাগের পরিকল্পনা অনুমোদিত হওয়ার পর 1947 খ্রিস্টাব্দের 3রা জুন লর্ড মাউন্টব্যাটেন যে ঘোষণা করেন তা মাউন্টব্যাটেন প্ল্যান বা মাউন্টব্যাটেন রোয়েদাদ নামেও পরিচিত। তারপর দেখো মার্শাল টিটো কে ছিলেন? না, মার্শাল টিটো ছিলেন যুগোস্লোভিয়ার রাষ্ট্রপ্রধান। তারপর দেখো তেল কূটনীতি কি? 14 নম্বর কোশ্চেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তেল সম্পদের সংকোচনের ফলে আমেরিকার পরিবহন ও শিল্প ক্ষেত্রে সংকট দেখা দিলে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের উপর প্রাধান্য বিস্তারের লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার মার্কিন যে পদক্ষেপ, সেই পদক্ষেপকে বলা হয় অয়েল ডিপ্লোমাসি বা তেল কূটনীতি। তারপর দেখো লং মার্চ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনোযোগ দিয়ে দেখবে। 1934 খ্রিস্টাব্দের 16 অক্টোবরের মাও জেদং এর নেতৃত্বে প্রায় 1 লক্ষ কমিউনিস্ট সরকারি বাহিনীর অবরোধ ভেঙে প্রায় দীর্ঘ 6000 মাইল বা 28,000 লি পথ অতিক্রম করে দক্ষিণ চীন থেকে উত্তর পশ্চিম চীনের অপেক্ষাকৃত নিরাপদ স্থান সেনসি প্রদেশে 1935 খ্রিস্টাব্দের 20 অক্টোবর উপস্থিত হন। পায়ে হেঁটে 370 দিনের এই দীর্ঘ যাত্রা পথকে বলা হবে লং মার্চ বা দীর্ঘ পদযাত্রা। ঠিক আছে, এরপরে দেখো পরে কোশ্চেন, নব উপনিবেশবাদ কি? ঠিক আছে, আচ্ছা খুব সুন্দর গুরুত্বপূর্ণ কোশ্চেন এটিও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ সংগ্রামের দ্বারা এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীন দুর্বল রাষ্ট্রগুলি নিরাপত্তা ও আর্থিক উন্নয়নের জন্য পশ্চিমী শক্তিগুলির আর্থিক ও সামরিক শক্তির উপর নির্ভর করতে বাধ্য হয়। এই ধরনের অর্থনৈতিক সাম্রাজ্যবাদ নয়া উপনিবেশবাদ বা নিও কলোনিয়ালিজম নামে পরিচিত। তারপর দেখো তৃতীয় বিশ্ব কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর অর্থাৎ 1945 খ্রিস্টাব্দের পর এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলিকে বলা হবে তৃতীয় বিশ্ব। যেমন আমাদের ভারতবর্ষ একটি তৃতীয় বিশ্বের দেশের অন্তর্গত। তারপর দেখো আমাদের আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন, নেহেরু মহালনোবিস মডেল কি? প্রখ্যাত রাশিবিজ্ঞানী এবং পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহালনোবিস 1955 খ্রিস্টাব্দে রুশ অর্থনীতির অনুকরণে ভারী শিল্পের প্রসারের উপর গুরুত্ব দিয়ে একটি উন্নয়নের মডেল তৈরি করেছেন, যা জওহরলাল নেহেরু কিছু সংশোধন করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রয়োগ করেন। এই মডেলটি নেহেরু মহালনোবিস মডেল নামে পরিচিত। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী দিনের নতুন আরেকটি সুন্দর ভিডিও নিয়ে। ঠিক আছে, তো চলো শেষ করি আজকের এই ভিডিওটি।